এটা কি সুলেমান ভাই? বলে দারোয়ান মাথা চুলকে বলে। আর কথা না বাড়িয়ে ওনার হাত থেকে বাক্সটা নিয়ে দরজা লাগিয়ে দেয় রাহিতা। সোফায় বসে কৌতূহলের সাথে বক্সটা খুলতেই চোখে পড়ল ভেতরে পার্সেল। মনে হয় কোনো খাবার, অন্তত ভেতর থেকে আসা সুঘ্রান্ত তাই বলছে। পার্সেলটা তুলতেই নিচে চোখে পড়ে একটা চিরকুট, তাতে গুটি গুটি অক্ষরে ছোট্ট করে লেখা সরি। রাহিতার এবার আর বুঝতে বাকি রয় না এটা কে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে। একই সাথে স্বপ্নিলের দেওয়া চিরকুট ও খাবার দেখে এতক্ষণের মন খারাপ যেন নিমিষেই কয়েক গুণ হালকা হয়ে গেল। সবেমাত্র খাবারের প্যাকেট খুলেছে রাহিতা, সে সময় পুনরায় স্বপ্নিলের ফোন আসে। এবার আর রাগ দেখায় না রাহিতা। কোমল সে স্বপ্নিলের নিকট থেকে একটু যত্ন পেয়েই গলে যায়, ফোন না ধরে থাকতে পারে না আর। ফোন ধরতেই ওপাশ থেকে স্বপ্নিলের বিচলিত কণ্ঠস্বর ভেসে আসে তৎক্ষণাৎ। স্বপ্নিল ভেবেছিল এবার ফোন দিয়ে ভালোভাবে কথা বলবে রাহিতার সাথে, সকালের আচরণের জন্য সরি বলবে, কিন্তু এখন মেয়েটার তেরা উত্তর শুনে নিজেরই মেজাজ আবার ক্ষিপ্ত হচ্ছে। রাহিতা উত্তর না দেওয়ায় স্বপ্নিল নিজেও ফুস করে এক দীর্ঘশ্বাস ফেলে। নিজেকে সামলে এবার নরম কণ্ঠে বলে। রাহিতা এবারও নিশ্চুপ রয়, তবে এবার তার অনুভূতি ভিন্ন। এখন সে উপলব্ধি করে স্বপ্নিলের তখনকার বিচলিত হওয়ার কারণ। সে ওর জন্য এতটা চিন্তা করছে, ওর খেয়াল রাখছে, বিষয়টা হৃদয়ে চুরিয়ে দেয়। রাহিতা নিচু স্বরে বলে, সরি, আর করব না এমন। এতক্ষণ পর রাহিতার স্বাভাবিক কণ্ঠ শুনে স্বস্তির শ্বাস ফেলে স্বপ্নিল। সে নিজেও স্বাভাবিক হ্যাঁ, মাত্রই পেলাম। করে স্বপ্নিল। রাহিতা একবার ভাবল বলবে এখনও রেগে আছে স্বপ্নিলের উপর, কিন্তু পরক্ষণে ওর মনে হলো এমনটা করা ঠিক হবে না। স্বপ্নিল অফিসের ঝামেলায় এ কদিন কেমন অস্থিরতায় দিন কাটাচ্ছিল সেটা রাহিতা বেশ ভালোই দেখেছে। সকালে যদিও স্বপ্নিলের উপর রাগ হয়েছে, তবুও বিচক্ষণ রাহিতা বুঝে কারণ ছাড়া হুট করে স্বপ্নিল এমনটা করবে না। তাই তো এত কিছুর মাঝেও স্বপ্নিল ঠিকই মনে করে ওর জন্য খাবার পাঠিয়েছে, সাথে ছোট চিরকুট। তাই এই মুহূর্তে আর মনোমালিন্য বাড়ানোর ইচ্ছে হলো না রাহিতার। কিছুক্ষণ চুপ থেকে স্বপ্নিলের উদ্দেশ্যে সে বলে, আপনি খেয়েছেন? হ্যাঁ, মাত্র খেলাম, তুমিও খেয়ে নাও এমনি। আচ্ছা, আপনি কিভাবে জানলেন আমি না খেয়ে বসে আছি? রাহিতার প্রশ্নে স্বপ্নিল হাসে। সে বলে, এতদিন তোমার সাথে থেকে থেকে তো এইটুকু চিনিই তোমায়। এর আগেও একদিন আমাদের ঝগড়া হয়েছিল, ওই দিন তুমি রাগ করে খাও নাই, আমি খেয়াল করছি। এটা তোমার অনেক বড় বাজে অভ্যাস শাহী, এ অভ্যাস ছাড়ো। কতক্ষণ খালি পেটে আছো সে খেয়াল আছে তোমার? স্বপ্নিলের কথার বিপরীতে রাহিতা আস্তে করে বলে, এখন থেকে আমি যতবার রাগ করে না খেয়ে থাকবো, আপনি কি ততবার আমার জন্য খাবার পাঠাবেন? রাহিতার এহেন বোকা বোকা প্রশ্নে জোরে হেসে ফেলে স্বপ্নিল। ওর হাসির আওয়াজে ফোনের এপারে লজ্জায় মিইয়ে যায় রাহিতা। সে কি মনের কথা বলে ভুল কিছু বলেছে? স্বপ্নিল নিশ্চয়ই এখন মজা নিবে। রাহিতার ভাবনার মাঝেই স্বপ্নিল কিছু বলবে, তার আগেই ওর ম্যানেজার চলে আসে রুমে। তাই আর কথা বলার সুযোগ পায় না স্বপ্নিল। পরে কথা বলছি বলে ফোন কেটে দেয়। এদিকে স্বপ্নিলের হুট করে ফোন কেটে দেওয়ায় খানিকটা মিয়ে যায় রাহিতা। ভাবে ওর সেই প্রশ্নটা করা উচিত ছিল না হয়তো। মনে হয় স্বপ্নিল ইতস্তত বোধ করেছে, যার ফলে এভাবে ফোন কেটে দিল। মনে মনে হতাশ হয়ে খাবারের প্যাকেট খুলে রাহিতা। দুটো চিকেন স্যান্ডউইচ পাঠিয়েছে স্বপ্নিল। তা দেখে প্রশস্ত হাসে রাহিতা। ও একদমই ভারী নাস্তা করতে পারে না সকালে, এই বিষয়টাও খেয়াল করেছে স্বপ্নিল। ভাবতে অন্যরকম ভালো লাগে। মিটিং রুমে অফিসের সদস্যদের সাথে বসে আছে স্বপ্নিল। তার অধীনে কাজ করা এক কর্মচারী তাদের কোম্পানির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এক বড় বিদেশি কোম্পানির সাথে ডিল করার জন্য স্বপ্নিলদের কোম্পানি যে প্রেজেন্টেশন রেডি করেছিল তা ওই ব্যক্তি আরেকটি প্রতিদ্বন্দ্বী কোম্পানির কাছে ফাঁস করে দিয়েছে। জুবাইর নামক সেই ব্যক্তি মূলত ওই কোম্পানির স্পাই হিসেবে কাজ করছিল, যা কিছুদিন আগেই জানতে পারে স্বপ্নিল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। যার ফলে সব মিলিয়ে এ ব্যাপারে বেশ বিপাকে পড়েছে স্বপ্নিলের কোম্পানি। এই স্বল্প সময়ে কিভাবে সব সামাল দিবে ভেবে পাচ্ছে না কেউ। সে বিষয়ে আলোচনা করতে কোম্পানির সব গুরুত্বপূর্ণ পোস্টের মেম্বারদের নিয়ে আজকের এই মিটিং। সবার আলোচনা শেষে ঠিক করা হলো ওরা যে সরাসরি ওই বিদেশি ডিলারদের সাথে দেখা করবে এবং এ বিষয়ে কথা বলবে। উপায় না পেয়ে শেষমেশ স্বপ্নিল নিজেও রাজি হয়।
ম্যানেজার জিজ্ঞেস করে সব ঠিকঠাক করে কবেকার ফ্লাইট বুক করবে। কিছুক্ষণ ভাবনা চিন্তা করে স্বপ্নিল বলে সামনের সপ্তাহের টিকিট বুক করতে। একই সাথে ওর সাথে যারা যাবে তাদের উদ্দেশ্যে জিজ্ঞেস করে, কারো কোনো সমস্যা নেই তো? তাহলে আজকের মিটিং এখানেই শেষ। যে যার মতো কাজ হ্যান্ডেল করুন, আর যে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাকে আমি দেখে নেব। আমাদের কাছে কিছু প্রমাণ আছে, ওর বিরুদ্ধে জলদি কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্বপ্নিল যখন বাড়িতে পৌঁছে তখন সন্ধ্যা 6টার মতন হবে। রাহিতা একা বাসায় আছে, তাই অফিসের কাজ মিটিয়ে অন্ধকার নামার আগে আগে ক্লান্ত শরীরে তড়িঘড়ি করে সে বাসায় আসার চেষ্টা করেছে। কয়েকবার কলিং বেল বাজাতেই রাহিতা মিষ্টি হেসে দরজা খুলে দিল। নীল রঙের সালোয়ার কামিজ পরে মাথায় কাপড় দেওয়া স্নিগ্ধ রাহিতাকে দেখে কিছুক্ষণের জন্য মন প্রাণ জুড়িয়ে গেল স্বপ্নিলের। এতক্ষণের ক্লান্তি যেন নিমিষেই জিয়ে গেল। আকাশে আজ পূর্ণিমার চাঁদ উঠেছে, কিন্তু এই মুহূর্তে স্বপ্নিলের মনে হলো তার ব্যক্তিগত চাঁদের সামনে আকাশের চাঁদ যেন কিছুই না। বাড়ির ভেতরে ঢুকে গেট লক করে রাহিতার সাথে উপরে যেতে যেতে স্বপ্নিল প্রশ্ন করে, কি করছিলে তুমি? মাথায় কাপড় কেন? নামাজ পড়ছিলাম। আপনি আজ তাড়াতাড়ি এলেন যে? ভাবছিলাম আজ যদি আবার কারেন্ট যায় আর তুমি ভয় পেয়ে বাসা থেকে পালিয়ে যাও, তাহলে তো আমার বিপদ, তাই তাড়াতাড়ি এলাম। দুষ্টু হেসে স্বপ্নিল বলে। ওর কথায় লাজুক হেসে ওর বাহুতে হালকা মারে রাহিতা। রুমে যেতেই স্বপ্নিল ফ্রেশ হতে চলে যায়। বের হয়ে আসতেই রাহিতার পাশাপাশি বিছানায় বসে। স্বপ্নিল খেয়াল করে রাহিতা গম্ভীরভাবে তাকিয়ে আছে ওর দিকে। ভ্রু কুচকে স্বপ্নিল শুধায়, হয়েছে এভাবে তাকিয়ে আছো কেন? আজকে আমায় একটু বেশি হ্যান্ডসাম লাগছে। স্বপ্নিলের কথায় চোখ পাকায় রাহিতা। আগের ন্যায় গম্ভীর ভঙ্গিমায় বলে, এসব বাদ দিন। আপনি সকালে আমার সাথে অমন করলেন কেন? সব খুলে বলুন আমায়। এখনই? আমি তো মাত্রই বাসায় এলাম, পরে বলি। রাহিতার এত কৌতূহল দেখে আর দ্বিমত করে না স্বপ্নিল। হঠাৎ সব জড়তা ভেঙে রাহিতাকে অবাক করে দিয়ে বলে, তোমার কোলে একটু মাথা রাখতে দেবে রাহি? আমি ভীষণ ক্লান্ত। এ প্রথম স্বপ্নিলের তরফ থেকে এমন নিঃসংকোচ আবদার শুনে মানা করার দুঃসাহস পায় না রাহিতা। বিছানায় হেলান দিয়ে বসে স্বপ্নিলকে কোলে মাথাটা রাখতে ইশারা করে। ওর সম্মতি পেয়ে আর বিলম্ব করে না স্বপ্নিল। সাথে সাথেই এসে রাহিতার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। বিষাদময় নিঃশ্বাস ফেলে এক এক করে সব কিছু খুলে বলে। রাহিতাও এক হাতে ওর চুলে হাত বুলিয়ে দিতে দিতে পুরো কাহিনী শুনতে থাকে স্বপ্নিলের থেকে। নিশুতি রাতের পূর্ণিমা চাঁদ যেন আরও একবার সাক্ষী হয় দুজনের মন বিনিময়ের এক নতুন অধ্যায়ের। রাত 9টা। রাহিতার পাশে বসে আছে স্বপ্নিল। পলকহীন নিঃশব্দভাবে দেখে যাচ্ছে মেয়েটার নত করে রাখা মুখশ্রী। রাহিতার উজ্জ্বল মুখের সামনে লালচে ভাব, ফোলা ফোলা চোখ ও ভেজা পাপড়ি স্বপ্নিলকে যা বুঝার বুঝিয়ে দিয়েছে সব। সন্ধ্যায় অফিস থেকে ফিরে ওর কোলে মাথা রেখে অফিসের সব কথা খুলে বলেছিল সে। জুবায়ের নামক ছেলেটা কিভাবে তার কোম্পানির সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যার ফলে ওদের কতটা ভোগান্তি হয়েছে সব কিছুই জানিয়েছে স্বপ্নিল। গোপন রাখেনি কিছুই। বলা শেষে ক্লান্তি অবসাদে ঘুমের সাগরে তলিয়ে গিয়েছিল সে। উঠেছে একটু আগে, কিন্তু ঘুম থেকে উঠে রাহিতার চেহারার এ হাল দেখে বেশ খানিকটা বিস্মিত হয় স্বপ্নিল। রাহিতা কেঁদেছে, কিন্তু কেন? সে চলে যাবে দেখে, নাকি অন্য কোনো কারণে? স্বপ্নিলের মাথায় হাজার প্রশ্নের মেলা। এদিকে স্বপ্নিলকে জাগতে দেখেই চোখের পানি মুছে চুপচাপ বসে থাকার অভিনয় করে রাহিতা। স্বপ্নিলকে সে জানতেই দিবে না ওর প্রতি নিজের দুর্বলতার কথা। স্বপ্নিল মুখ খুলে নীরবতা ভেঙে প্রশ্ন করে, মন খারাপ কেন তোমার? আমার সাথে সবাই বারবার বিশ্বাসঘাতকতা করে, শুনে খারাপ লাগছে? স্বপ্নিলের প্রশ্নের চকিত দৃষ্টিতে তাকায় রাহিতা। ওর কণ্ঠে এক অদ্ভুত বিষাদ ছিল, যা রাহিতার হৃদয়ে ক্ষত সৃষ্টি করে। আসলেই তো, কেন স্বপ্নিলের সাথে বারবার এমন হয়? কি দোষ ওর? সবাই কেন ওর সাথেই এমনটা করে? রাহিতার মনে রাগ হয়, নাক ফুলিয়ে জবাব দেয়, ওরা এত খারাপ কেন? কোনো কারণ ছাড়াই একজন মানুষকে ধোঁকা দিতে ওদের বিবেকে বাধা না? আর আপনি ওনাকে এখনো ছেড়ে দিয়ে বসে আছেন কেন? তাকে চূড়ান্ত শাস্তি দেবেন, মামলা করবেন তার নামে। রাহিতার কণ্ঠে তেজ দেখে স্বপ্নিল খানিকটা অবাক হয়। মনে মনে নিজের প্রতি ওর এত চিন্তা দেখে খুশিও হয়। এক দীর্ঘশ্বাস ফেলে স্বপ্নিল বলে, আমি শাস্তি দেব তোকে, কিছু প্রুফ আছে আমার কাছে। সেগুলো প্রমাণ সমেত দেখালেই ওর বিরুদ্ধে অফিসিয়াল মামলা করা হয়ে যাবে। আমার বিশ্বস্ত কর্মচারী হ্যান্ডেল করছে ব্যাপারটা, তুমি চিন্তা করো না। এই বিশ্বস্ত কর্মচারী আবার কি?
এটাও যদি ধোকা দেয় তখন কি করবেন আপনি? চোখ সরু করে শুধায় রাহিতা। ওর কথায় এবার প্রশস্ত হাসে স্বপ্নিল। বাতাসের দরুন রাহিতার কপালে উড়ে আসা কিছু এলোমেলো চুলগুচ্ছ কানের পিছে গুজে দিতে দিতে বলে, আরে বাবা, এটা আমার ম্যানেজার তুষার। সকালে যে ফোন করেছিল না, এ আমাদের সাথে ব্যবসার শুরু থেকে আছে। আমার রাইট হ্যান্ড বলতে পারো। ও অন্তত আমায় ধোকা দিবে না, এটা আমি জানি। যদি দেওয়া লাগতো তবে আগেই দিত। এমন অনেক সুযোগ ওর কাছে ছিল। আমার পরে কোম্পানির সব খুঁটিনাটি তথ্য, ইনফরমেশন সবকিছু সেই জানে। তাই ওর ব্যাপারে আমার সন্দেহ নাই। এছাড়াও জুবাইরের বিশ্বাসঘাতকতার ব্যাপারটা তুষারই ধরেছে আগে এবং কনফার্ম করেছে আমায়। এটা নিয়ে জলদি একটা সমাধান হবে। স্বপ্নিলের দৃঢ় কণ্ঠ ও আত্মবিশ্বাস দেখে চুপ হয়ে যায় রাহিতা। মাথা নাড়িয়ে সায় দেয়, মুখে বলে, আচ্ছা ঠিক আছে, তবুও সাবধানে থাকবেন। এখন বলো তো, কাঁদছিলে কেন তখন? কখন? আমি কাঁদিনি তো। আমার সাথে একদম মিথ্যা বলবো না রাহি। তোমার রন্ধ্র রন্ধ্র চিনে গেছি আমি এখন। আমার থেকে লুকিয়েও লাভ নেই। মুখ স্বীকার না করলেও তোমার এই ফোলা ফোলা চোখ ও হালকা হওয়া নাক কিন্তু ঠিকই বলছে আমায়। কথার মাঝেই রাহিতার চোখের পাতা ও নাকের তর্জমা ছুঁয়ে দেয় স্বপ্নিল। ওর হঠাৎ ছোঁয়ায় ঈষৎ কেঁপে ওঠে রাহিতা। খানিকটা বিরক্তও হয় বটে। এই স্বপ্নিলটা এত নাছোড়বান্দা কেন? সবকিছু ওর বুঝতে ও জানতেই বা হবে কেন? রাহিতা এখন কিভাবে বলবে যে যতটা না মন খারাপ ওর অফিসের কথা শুনে হয়েছে, তার চেয়েও অধিক মন খারাপ হয়েছে স্বপ্নিলকে প্রায় 2 সপ্তাহের জন্য মালয়েশিয়া যেতে হবে শুনে। এতদিন ওকে চোখের সামনে দেখবে না, ওর দুষ্টু ফাজিল কথাগুলো শুনবে না। এসব ভাবতেই রাহিতার চোখ ভরে উঠেছিল জলে। মাত্রই তো স্বপ্নিল ওর প্রতি দুর্বল অনুভব করতে শুরু করেছে, ওকে মন দিতে শুরু করেছে। তবে কেন এই সময় এই দূরত্ব সৃষ্টি হতে হবে? কেন? মনের প্রশ্ন মনেই থেকে যায়, উত্তর পায় না রাহিতা। এসব ভাবনার মাঝেই পুনরায় ওর গালে টোকা দেয় স্বপ্নিল। রাহিতা তাকাতেই ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে ইশারায়। দম ফেলে এ নাছোড়বান্দার উদ্দেশ্যে রাহিতা বলে, আসলে বাবা মার কথা মনে পড়ছিল খুব, তাই কেঁদেছি একটু, তেমন কিছুই না। রাহিতা সরল মুখে মিথ্যে কথা বললেও স্বপ্নিল পুরোপুরি বিশ্বাস করতে পারল না। মনের মধ্যে কিছু প্রশ্ন থেকেই গেল তবু, কিন্তু এ মুহূর্তে সেগুলোকে পাত্তা না দিয়ে সহাস্যে বলল, তাই এই সামান্য ব্যাপারে কাঁদছো? তুমি চাইলেই কাল দেখা করিয়ে নিয়ে আসবা আব্বুর সাথে। কিন্তু আমি অবাক হলাম শুনে। এত ছোটখাটো বিষয়ে কান্নাকাটি করা তোমাকে মানায় না। ছি রাহি, আমি তোমায় স্ট্রং মেয়ে জানতাম। স্বপ্নিলের কথায় মনের দুঃখে হাসে রাহিতা। ভালোবাসার প্রদীপের তাপ যে মরিচা ধরা হৃদয়কেও গলাতে সক্ষম, সেখানে সে তো কোমল মনের এক সাধারণ মানুষ। সে কিভাবে নিজেকে নিয়ন্ত্রণে রাখবে? নির্বোধ স্বপ্নিল তো এসব বুঝবে না। যদি বুঝতো তবে কত আগেই না রাহিতার চোখে ওর প্রতি ভালোবাসা টের পেত। প্রতিদিন কত শতবার মেয়েটা ওকে লুকিয়ে লুকিয়ে দেখে, এসব লক্ষ্য করত। কিন্তু আফসোস, যতদিন না স্বপ্নিল নিজে প্রেমে পড়বে ততদিন হয়তো এসব ওর চোখের আড়ালেই থেকে যাবে। মনের আক্ষেপ গোপন করে স্বপ্নিলের উদ্দেশ্যে রাহিতা বলে, ঠিক আছে, আর কাঁদবো না। এখন চলুন ডিনার করি। সন্ধ্যায় তো কিছু খেলেন না, ক্ষুধা লাগেনি? লেগেছে তো। আচ্ছা চলো নিচে যাই। অতঃপর দুজনেই খাওয়া দাওয়ার জন্য নিচে চলে যায়। রোজকার ন্যায় আজকেও খাবার টেবিলে একে অপরের সাথে সুখ দুঃখের আলাপ চলে। মধ্যরাত, আকাশে নির্জন চাঁদ। চুল আঁচড়ে ড্রেসিং টেবিল থেকে উঠতেই রাহিতার চোখে পড়ল পেছনে দাঁড়ানো স্বপ্নিলকে। রাতের আঁধারের ন্যায় গাঢ় তার দৃষ্টি। ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রাহিতার পেটে মোচড় দেয়। হঠাৎ কি হলো ছেলেটার? সচরাচর তো এভাবে তাকায় না ওর দিকে। রাহিতার ভাবনার মাঝেই স্বপ্নিল কখন এগিয়ে এসেছে সে টের পায় না। যতক্ষণে উপলব্ধি করে ততক্ষণে স্বপ্নিল নিঃশব্দে অনেকখানি এগিয়ে এসেছে। তা দেখে রাহিতা 2 কদম পিছিয়ে গেল। কি হলো, পিছিয়ে যাও কেন? আপনি কাছে আসছেন কেন? আমি কাছে আসবো না তো কে আসবে? স্বপ্নিলের দৃষ্টি ছুরির ন্যায় ধারালো, গভীর, যে নজর ভেতরটা নাড়িয়ে দেয়, তীক্ষ্ণভাবে ছুঁয়ে যায়। রাহিতা চমকায়। হঠাৎ করে স্বপ্নিলের এই বদলে যাওয়া আচরণ সর্বাঙ্গে শিহরণ জাগায়। ক্রমশ পিছিয়ে পিঠ যখন দেয়ালে ছুঁই ছুঁই, সেই মুহূর্তে স্বপ্নিল কোমর জড়িয়ে টেনে নেয়। নিমিষেই ওর বলিষ্ঠ শরীরে দৃঢ় বাহুবন্ধনে আবদ্ধ হয়ে রাহিতা। স্বপ্নিল ঝুঁকে
রাহিতার তর তর করে কম্পমান ওষ্ঠদ্বয়ের দিকে দৃষ্টি আবদ্ধ করে ধীরে ধীরে এগোতে থাকে। লজ্জায় শঙ্কায় অক্ষিদয় বড় হয় রাহিতার। কি করছেন? যা আরো আগেই করা উচিত ছিল। আপনি? এমন মুহূর্তে কথা বলে ডিস্টার্ব দেওয়ার কোনো মানে হয় না রাহি। চুপ থাকো, এত নড়াচড়া করবে না। যা হতে চলেছে হতে দাও। কথাটা বলে থেমে যায় স্বপ্নিল। কিছুক্ষণ পর কণ্ঠ খাদে নামিয়ে ফিসফিসিয়ে বলে, যদি পারো তবে সাড়া দাও। কথাটার মর্মার্থ উপলব্ধি হতেই লজ্জায় চোখ জোড়া খিচে বন্ধ করে রাহিতা। বেশ কিছুক্ষণ পেরোয়, স্বপ্নিল এগোয় না। যা ভেবেছিল তা হতে না দেখে ইতস্ততভাবে চোখ মেলে তাকায় রাহিতা। খেয়াল করে স্বপ্নিল দুষ্টু হেসে ঠায় চেয়ে আছে ওর চোখের দিকে। ওর বোকা চাহনিতে চেয়ে থাকতে দেখে স্বপ্নিলের ঠোঁটের কোণ বেঁকে যায়, মুখখানা নিজ হতে এগিয়ে যায়। এক হাতে ওর গাল চেপে ধরে কোমল ওষ্ঠজোড়া সদর পেয়ে দখল করে নেয়। আবেশে বিস্ময়ে রাহিতা কিছু বোঝে ওঠার আগেই স্বপ্নিলের চুম্বনের তীব্রতা প্রলম্বিত হয়। তারপর তড়াৎ করে ঘুম থেকে জেগে ওঠে স্বপ্নিল। কপালে তার বিন্দু বিন্দু ঘাম, বুকের গতি অসম, শ্বাস প্রশ্বাস এলোমেলো। শুষ্ক গলায় ঢোক গিলে আশেপাশে তাকায় সে। বিছানার অপর প্রান্তে গভীর ঘুমে মগ্ন রাহিতাকে দেখে উপলব্ধি করে যে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। ব্যাপারটা বোধগম্য হতেই বেশ খানিকটা অবাক হয় স্বপ্নিল। প্রায় সাথে সাথেই আবারও চোখ বন্ধ করে নেয়। ঘোরগ্রস্ত স্বপ্নিলের মনে হলো একটু আগেই যেন রাহিতা ওর খুব কাছেই ছিল, অথচ এখন সে বিছানার অন্য প্রান্তে পাশ ফিরে শুয়ে আছে। এত কাছে তবু কত দূরে। কেন স্বপ্নটা সত্যি হলো না? আফসোস হয় মনে। পরক্ষণেই নিজের ভাবনায় নিজে বেকুব সাজে স্বপ্নিল। নিজের মনকে প্রশ্ন করে, সে কি রাহিতাকে ভালোবাসে? সে কি প্রস্তুত পুরো দস্তুর সংসার শুরু করতে? মনের অনিশ্চয়তা যায় না। হতাশ স্বপ্নিল পুনরায় শুয়ে পড়ে। নিষ্পলক চেয়ে থাকে পাশে শোয়া রাহিতার দিকে। কি হতো যদি এদিক ফিরে ঘুমতো মেয়েটা? কেন সে কাছে আসে না? স্বপ্নিল তো একবার প্রেমে ধোঁকা খেয়ে ভয় পাচ্ছে আবারও সেই নৌকায় পা দিতে, কিন্তু রাহিতা কেন এগিয়ে আসছে না ওর দিকে? সে কি ওর কাছে আসতে চায় না? স্বপ্নিল মনে মনে অভিমান করে। আজ আর ঘুম আসবে না বোধহয়। যে স্বপ্ন দেখেছে তা বাস্তবতার সম্পূর্ণ বিপরীত। এ দুঃখে তার তৃষ্ণার্ত বুকে খরা নামে। একবার হাত বাড়িয়ে রাহিতাকে নিজের দিক টেনে নিতে চেয়েও নেয় না। হাত গুটিয়ে নিয়ে সোজা হয়ে টান টান শুয়ে পড়ে। রাহিতার ঘুমন্ত মুখশ্রী দেখার লোভ শক্তভাবে দমন করে চোখ বুজে ফেলে। কয়েক মুহূর্ত পার হতেই রাহিতা ঘুমের ঘোরে পাশ ফিরে। যেন স্বপ্নিলের লুকায়িত আকাঙ্ক্ষার টের পেয়েছে, সেভাবেই হঠাৎ এগিয়ে এসে মাথা রাখে ওর বুকে। আচমকা নিজের উপর ভার অনুভব করায় তড়িৎ গতিতে চোখ মেলে স্বপ্নিল। রাহিতাকে ওর বুকে মিশে থাকতে দেখে অজানা খুশিতে চোখ দুটো ঝিলমিলিয়ে ওঠে। বহু আকাঙ্ক্ষিত কিছু পেলে যেমন মানুষ আগলে রাখে নিজের কাছে, ঠিক সেভাবেই রাহিতার মুখের দিক নির্মিশেই চেয়ে দুহাতে আবদ্ধ করে নিজের সাথে মিশে রাখে ওকে। অথচ রাহিতার সেদিকে হুঁশ নেই। ঘুমন্ত সে বুঝলই না নিজের অজান্তে কিভাবে সে তার বৈধ প্রেমিকের বুকের মরুভূমিতে এক পশলা প্রেমের বৃষ্টি নামিয়েছে। দিলারা বেগম ও সামিরা চলে এসেছেন বাসায়। তার আগের দুটো দিন ছিল স্বপ্নিল ও রাহিতার ছোট্ট বিবাহিত জীবনের সবচেয়ে একান্ত ও মধুর সময়। কথায় আছে সুখের সময় দ্রুত চলে যায়, হলেও তাই। আগামীকাল স্বপ্নিল চলে যাবে মালয়েশিয়া, যার দরুন এ কদিনে অফিসের কাজে বেশ ব্যস্ত থেকেছে সে। রাহিতারও ভার্সিটি খুলেছে, সেও পড়াশোনা ও বন্ধুবান্ধবদের সাথে ব্যস্ত হয়ে পড়েছে। সব মিলিয়ে সে রাতের পর স্বপ্নিল রাহিতার খুব একটা একাকী সময় কাটেনি। তবুও স্বপ্নিলের যাওয়ার দিন যত ঘনিয়ে এসেছে, দুজনের মন খারাপ ততই প্রখর হয়েছে। একই সাথে দুজনের মাঝে দৃশ্যমান রূপে একে অপরের প্রতি টান বেড়েছে। দূরত্বের আগে কাছে আসা যাকে বলে। কাল চলে যাবে বলে আজ তাড়াতাড়ি বাসায় চলে এসেছে স্বপ্নিল। আসার পথে কি মনে করে যেন রাহিতার জন্য সাদা গোলাপ নিয়ে এসেছে। সেদিন কথায় কথায় রাহিতা বলেছিল ওর ফুল ভীষণ পছন্দ। বলা বাহুল্য, কথাটা মাথায় রেখেই স্বপ্নিলের এ কাজ। কেননা আজকাল রাহিতার ছোট ছোট খুশির কারণ হতে পারলেও যেন অদ্ভুত প্রশান্তিতে মেতে ওঠে তার অন্তর। স্বপ্নিল রুমে অফিস থেকে এসে গোসল করছে।
এদিকে নিচে ওর জন্য চা করতে এসেছিল রাহিতা। রহিমা খালা বানিয়ে দিতে চাইলেও রাহিতা নিজে স্বপ্নিলের জন্য এসব করতে ভালোবাসে, তা দেখে কেউ আর দ্বিমত করে না। চায়ের পানি চুলোয় বসিয়ে দিয়ে শাশুড়ির কাছে ড্রয়িং রুমে আসে রাহিতা। দিলারা বেগম পারতপক্ষে টিভি দেখলেও ছেলের তাড়াতাড়ি বাসায় আসা, পকেটে লুকিয়ে রাখা গোলাপ, এসব ঠিকই নজরে পড়েছে তার। দুজনের সম্পর্কে এমন উন্নতি দেখে মনে মনে অত্যন্ত খুশি হয়ে বার কয়েক মাশাল্লাহ বললেও মুখ ফুটে কাউকে বুঝতে দেননি কিছু। মা হয়ে তিনি বুঝেন তার ছেলে কতটা চেষ্টা করছে রাহিতার সাথে ভালো থাকার, ওকে ভালোবাসার। তাই এই মুহূর্তে কোনো কিছু বলে স্বপ্নিলকে বিব্রত করতে চাননি তিনি। তবে রাহিতা এবং ওর অনুভূতি সম্পর্কে আগে থেকে অবগত হওয়ায় ওকে এই বিষয়ে জিজ্ঞেস করাই যায় বলে উচিত মনে করলেন তিনি। তাই তো পাশে বসা রাহিতার উদ্দেশ্যে তিনি বললেন, কি ব্যাপার বৌমা, আমার ছেলেকে পুরোপুরি পটিয়ে নিয়েছো বুঝি? শাশুড়ির এমন কথায় চমকে উঠে রাহিতা। লজ্জা পেয়ে বলে, কী সব বলছেন মা? ঠিকই তো বলছি, তোরা দুটো বুঝিস আর নাই বুঝিস, আমার যা বোঝার সব কিন্তু ঠিক বুঝে ফেলেছি। তারপর বল, দাদি কবে হচ্ছি? এবার ওনার কথায় লজ্জায় কুকড়ে যায় রাহিতা। পরক্ষণেই অজানা বিষাদে ছেয়ে যায় ওর অন্তর। স্বপ্নিলের সাথে যে এখনও ওর সম্পর্ক ততটা গভীর হয়নি, এটা কি মুখে বলা যায়? দ্বিধান্বিত সে এদিক ওদিক তাকিয়ে ভাবে শাশুড়িকে কি বলবে। উনি হয়তো ভাবছেন ওদের মধ্যে স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক শুরু হয়ে গেছে। অবশ্য শুধু দিলারা বেগম কেন, এখন ওদের দুজনকে বাহিরে থেকে দেখলে যে কেউই ভাববে ওরা একটা সুখী স্বাভাবিক দম্পতি। কিন্তু দুজনের ভেতরে যে এখনও জড়তার দেয়াল পুরোটা ভাঙেনি, সেটা স্বপ্নিল রাহিতা ছাড়া আর কেউ জানে না। তবুও রাহিতা আশা হারায় না, এবং রাহিতার এই আশার প্রদীপ জ্বলে থাকার কারণ স্বপ্নিল নিজেই। কেননা আজকাল স্বপ্নিলের হুটহাট ওর জন্য বাসায় জলদি চলে আসা, মাঝে মধ্যে বাহিরে ঘুরতে নিয়ে যাওয়া, রাহিতার পছন্দ বলে মাঝে মধ্যে ফুল নিয়ে আসা, এসব কিসের লক্ষণ রাহিতার বুঝতে অসুবিধা হয় না। স্বপ্নিল যে এতদিনে তাকে ভালোবেসে ফেলেছে সেটা এখন বুঝে ঠিকই, কিন্তু ওর মুখ থেকে কি করে স্বীকার করাবে তা ভেবে পায় না। যে নিজে ভালোবাসে সেই যদি স্বীকার করতে না চায়, তবে তাকে কিভাবে বলানো যায়? স্বপ্নিলের মতো তেরা ছেলেকে কিভাবে লাইনে আনা যাবে ভেবে রাহিতা হয়রান। এসব ভাবনার মাঝেই পুনরায় শাশুড়ির কথায় ধ্যান ভাঙে তার। কি রে, কই হারিয়ে গেলি? কোথাও না মা, আমি একটু আসছি, ওনার চা হয়ে গেছে, দিয়ে আসি। কথাটা বলেই রাহিতা উঠে চলে যায়। ওর এভাবে লজ্জা পেয়ে উঠে চলে যাওয়া দেখে মনে মনে হাসেন দিলারা বেগম, কিন্তু একই সাথে তিনি অদেখা করতে পারেন না তার প্রশ্ন শুনে রাহিতার মুখটা কিভাবে মেঘে ঢেকে গিয়েছিল। আর এতেই ওনার মনে খানিকটা খটকা লাগে। আসলেই ওদের দুজনের মাঝে সবকিছু ঠিক আছে তো, নাকি তিনি যা দেখছেন তার সবটাই মরীচিকা? যদি এমনটাই হয় তবে তো এটা হতে দেওয়া যাবে না। আর কতদিন ওরা এভাবে অনিশ্চিত সম্পর্কে ঝুলে থাকবে? স্বপ্নিল কাল চলে গেলে পুনরায় রাহিতার সাথে এ ব্যাপারে কথা বলবেন তিনি। এরপর শীঘ্রই কোনো ব্যবস্থা নিতে হবে, কঠিন মনে ভাবেন দিলারা বেগম। আজ রাতে বেশ জলদিই খেতে বসেছে সবাই। ডাইনিং টেবিলে পরিবারের সাথে খাওয়া দাওয়া ও গল্পগুজবের আসর জমেছে। আগামী 2 সপ্তাহ কাছের মানুষদের দেখবে না, তাই আজ একটু বেশি সময় নিয়ে ডিনার করে স্বপ্নিল। আসল উদ্দেশ্য পরিবারের সাথে বেশিক্ষণ সময় কাটানো, কেননা খাবার পরেই যে যার রুমে চলে যাবে সকলে। এরই এক ফাঁকে ছেলের উদ্দেশ্যে দিলারা বেগম বলেন, বাবা, তোর ফ্লাইট যেন কয়টায় কাল? হুট করে বলে ফেলা স্বপ্নিলের এ কথায় পরিবেশ নীরব হয়ে যায়। চুপচাপ খেতে থাকা রাহিতাও হঠাৎ করে খাবার মুখে রেখেই থেমে যায়। দিলারা বেগম আগের ন্যায় একইভাবে চেয়ে আছেন ছেলের দিকে। নিজের ছেলের এ স্বভাব সম্পর্কে তিনি চির অবগত, তাই স্বপ্নিলের রাগকে বিশেষভাবে গায়ে না মাখলেও ওর বলা শেষের কথাটা আচমকা ওনাকে ভাবিয়ে তোলে। তবে কি স্বপ্নিল তার বিয়ে নিয়ে ইনডাইরেক্টলি এভাবে বলল? সে কি এখনো খুশি নয়? একদিকে সকালে রাহিতার আধার ঘন মুখ, অপরদিকে স্বপ্নিলের মুখের এমন কথা না চাইতেও তার মনের মধ্যে ভয় ঢুকিয়ে দিল। জোর করে একটা সম্পর্ককে কখনোই টিকিয়ে রাখা যায় না, এটা দিলারা বেগম জানেন, এবং তিনি এটার পক্ষেও নন। তবুও তিনি রিস্ক নিয়ে পরিস্থিতির খাতিরে স্বপ্নিলের সাথে রাহিতার বিয়ে করে দিয়েছিলেন।
ভেবেছিলেন এতদিনে দুজনের মাঝে সব ঠিক হয়ে গেছে, কিন্তু আজ তার মনে হলো তিনি ভুল ভেবেছিলেন। এসব ভেবেই চিন্তার পারদ ভারী হয় তার। এদিকে হঠাৎ এভাবে সবাইকে চুপ থাকতে দেখে স্বপ্নিল বুঝে সে মায়ের সাথে এভাবে রিয়েক্ট করে ভুল করে ফেলেছে। স্বাভাবিক কণ্ঠে উত্তর দেন দিলারা বেগম। মায়ের এত শান্ত স্বর শুনে খানিকটা অবাক হয় স্বপ্নিল। সে ভেবেছিল ওর কথায় মা রাগ করবেন, নয়তো কষ্ট পাবেন, কিন্তু তার কণ্ঠ এত স্বাভাবিক শুনে সে অবাক না হয়ে পারে না। তবু বিষয়টা আর ঘাঁটতে মন চায় না ওর। যাওয়ার আগে মায়ের মন খারাপ করানোর কোনো ইচ্ছেই নেই স্বপ্নিলের। স্বপ্নিলের কথার আর প্রত্যুত্তর করে না দিলারা বেগম, মাথা নাড়িয়ে সায় দেন শুধু। অতঃপর আরও টুকটাক কথাবার্তা শেষে যে যার মতো রুমে চলে যায় খাওয়া শেষে। রাত 12টা। নির্ঘুম চোখে বিছানার দুপ্রান্তে শুয়ে আছে স্বপ্নিল রাহিতা। পাশ ফিরে স্বপ্নিলের দিক তাকাতেই রাহিতা চমকায়। স্বপ্নিলের নিষ্পলক দৃষ্টি ওর দিকেই তাক করা। সে বিস্মিত সুরে বলে, আপনি এখনো ঘুমাননি কেন? আমি তো ভেবেছি আপনি ঘুমিয়ে গেছেন। রাহিতা বিরক্ত হয়, চোখ পাকিয়ে বলে, ভোরের ফ্লাইট আমার নয়, এই জার্নিটা আপনার। তাই এখন কথা না বলে ঘুমিয়ে পড়ুন। আমার চেয়ে বেশি ঘুম আপনার প্রয়োজন। কথাটা বলেই রাহিতা চোখ সরায়। ভাবে স্বপ্নিল এবারও তেরা কথা বলবে কোনো, নয়তো ঘুমিয়ে যাবে। কিন্তু ওকে অবাক করে দিয়ে স্বপ্নিল নরম কণ্ঠে বলে ওঠে। গোল গোল চোখে স্বপ্নিলের দিক চেয়ে আছে রাহিতা। নিজের কানকে একবার জিজ্ঞেস করে, স্বপ্নিল কি সত্যি এটা বলেছে নাকি সে ভুল শুনলো? কিন্তু ঘড়ির কাঁটা শব্দ করে ডেকে ওঠার সাথে সাথেই ওর ভাবনায় ছেদ পড়ে। অনুভব করে যা শুনলো সবটাই সত্যি। প্রায় সাথে সাথেই ওর হৃদস্পন্দন বেড়ে গেল। কম্পিত কণ্ঠে শুধালো, মানে? কথাগুলো বলেই ধীরে সুস্থে স্বপ্নিলের হাত ছেড়ে দেয় রাহিতা। চুপচাপ নিজের স্থানে ফিরে গিয়ে শুয়ে পড়ে আগের ন্যায়। এদিকে রাহিতা চোখ বুঝতেই অপর পাশে হুট করে চোখ মেলে তাকায় স্বপ্নিল। এতক্ষণ সে জেগেই ছিল। মূলত ইচ্ছা করেই রাহিতার রিয়াকশন দেখার জন্য সে ঘুমের ভান করে পড়েছিল। এবার রাহিতার এমন ইতিবাচক রিয়াকশন দেখে মনে মনে যার পরনায় খুশি হয় স্বপ্নিল। হৃদয় রাজ্যে সুখের প্রজাপতিরা ডানা মেলে উঠতে থাকে। ঠোঁটের কোণে ফুটে ওঠে প্রশস্ত হাসি। রাহিতার দিক চেয়ে সন্তুষ্ট অন্তরে শুয়ে পড়ে সে নিজেও। যাক, অন্তত চলে যাওয়ার আগে মনে শান্তি নিয়ে যেতে পারবে সে। ভোর 5টার মতন বাজে। এয়ারপোর্টের সামনে গাড়ি থেকে বেরিয়ে দাঁড়িয়ে আছে স্বপ্নিল রাহিতা। বাসার সবার থেকে বিদায় নিয়ে এসেছে স্বপ্নিল। দিলারা বেগম আসতে চেয়েছিলেন প্রথমে, কিন্তু পরে ভাবলেন স্বপ্নিলের সাথে এর আগেও এয়ারপোর্টে এসেছেন তিনি। কিন্তু বিয়ের পর এ প্রথম বউকে রেখে কোথাও যাচ্ছে ছেলে। তাই পরবর্তীতে দুজনের প্রাইভেসির ব্যাপারটা মাথায় রেখে তিনি আর আসেননি। আশেপাশের সবাই ভীষণ ব্যস্ত। খুব সকালে ফ্লাইট হওয়ায় যাদের ফ্লাইট তারা ছাড়া তেমন একটা মানুষ নেই। সবাই যে যার মতন ছুটছে। আশেপাশের কাউকে দেখার যেন সময় নেই তাদের। সেভাবেই এক কোণায় দাঁড়িয়ে আছে স্বপ্নিল রাহিতা। একটু পরেই স্বপ্নিল ভেতরে চলে যাবে। তবে রাহিতা বেশ কিছুক্ষণ থেকে খেয়াল করছে স্বপ্নিল কেমন যেন উসখুস করছে কখন থেকে, যেন কিছু বলবে কিন্তু ইতস্ততায় বলতে পারছে না। রাহিতা ভাবল জিজ্ঞেস করবে, এমন সময় স্বপ্নিল ধরা গলায় বলে, রাহি, একটা কথা বলি। বলুন না, কখন থেকেই তো দেখছি আপনি কিছু বলার জন্য উসখুস করছেন, কিন্তু বলতে পারছেন না। কি হয়েছে আমায় নির্দ্বিধায় বলে ফেলুন স্বপ্নিল। ওর কাঁধে হাত রেখে নরম গলায় জিজ্ঞেস করে রাহিতা, যেন খানিকটা আশ্বাস দেয় নির্ভরতার, যাতে স্বপ্নিল দ্বিধাহীনভাবে নিজের অনুভূতি প্রকাশ করতে পারে ওর সামনে। রাহিতার আশ্বাসে কাজ হলো। স্বপ্নিলের এতক্ষণের অস্থির ভাব বেশ খানিকটা কমে গেল। কিছুক্ষণ অবিচলভাবে রাহিতার দিক চেয়ে অবশেষে মনের কথা মুখে এনে সে বলল, আমাদের মাঝে সবকিছু আগেকার মতোই থাকবে না রাহি? আমাদের সম্পর্ক আমি ফিরে আসার পরও ঠিক এমনই থাকবে, বলো? স্বপ্নিলের হঠাৎ এমন প্রশ্নে আকাশ থেকে পড়ে রাহিতা। চমকে উঠে সে প্রশ্ন করে, মানে এসব কি বলছেন? আমাদের সম্পর্কের আবার পরিবর্তন হবে কেন? আমি জানি না, আমার যা মনে হলো তাই বললাম। কথা দাও, আমাদের সম্পর্ক ঠিক এমনই থাকবে। এই সাময়িক দূরত্ব আমাদের মধ্যকার সম্পর্কে কোনোরূপ প্রভাব ফেলতে পারবে না। কথা দাও আমায়। রাহিতার দিকে হাত বাড়িয়ে বলে স্বপ্নিল। বিস্মিত বিমূঢ় রাহিতা কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে থাকে স্বপ্নিলের পানে। খানিক সময় নিয়ে কিছু একটা ভাবে। হঠাৎ কিছু মাথায় আসতেই ব্যাপারটা পরিষ্কার হয় রাহিতার কাছে। সে বুঝে স্বপ্নিল আচমকা কেন এই প্রশ্ন করছে। হয়তো অতীতের কথা মনে হয়ে তার এই দ্বিধা। বিচলিত স্বপ্নিলকে আশ্বাস দিতে রাহিতা হেসে বলে,
আপনি কি আমাদের সম্পর্ক নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন? ভাবছেন আমরা আলাদা থাকলে আমি আপনাকে ভুলে যাব? ধরা পড়ে যাওয়ায় স্বপ্নীল খানিকটা লজ্জাবোধ করে, ইতস্ততভাবে এদিক সেদিক তাকায়। ওকে লক্ষ্য করেই রাহিতা বলে, দেখুন স্বপ্নীল, আমি জানি না আপনার মাথায় এমন চিন্তা কেন এসেছে। হয়তো আপনি এখন অতীত নিয়ে চিন্তা করেন বলে, কিন্তু বিশ্বাস করুন, আমায় নিয়ে আপনার ইনসিকিউরিটি হওয়ার কোনো কারণ নেই। আপনার আমার সম্পর্কটা কোনো ঠুনকো সম্পর্ক নয় যে সামান্য বিচ্ছেদে আমাদের সম্পর্ক বা একে অপরের প্রতি অনুভূতি পরিবর্তন হয়ে যাবে। আমাদের সম্পর্ক সবচেয়ে পবিত্র, সবচেয়ে উপরে। আল্লাহ স্বয়ং আমাদের একে অপরের জন্য নির্বাচন করেছেন। সেখানে এসব অনর্থক চিন্তা মাথাতেও আনবেন না। আপনি যত দূরেই থাকেন না কেন, আপনার প্রতি আমার ভালোবাসা ও সম্মান ঠিক আগের মতোই থাকবে। যদি কোনো পরিবর্তন হতেই হয়, তবে সম্পর্কটা সময়ের সাথে সাথে আরও জোরালো হবে। কেননা যেখানে মনের টান থাকে সেখানে তো অনেক বছরের দূরত্ব কিছু নয়। আমরা তো কিছুদিনের জন্য আলাদা থাকছি মাত্র। তাই আমায়ও আমাদের সম্পর্ক নিয়ে একদমই চিন্তা করবেন না। যা করতে যাচ্ছেন ভালোভাবে সেটা করে ফিরে আসুন আমার কাছে। আমি অপেক্ষায় থাকবো।